শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। তফসিল ঘোষণার আগে যে কোনো সময় সমমনা রাজনৈতিক দলের সাথে জোট গঠন করতে পারে বিএনপি, তবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দুপুরে গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেছেন, ইসিকে নির্বাচন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার চিঠি পাঠানো 1 বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আর সংস্কার বিচারের অগ্রগতিতে বিএনপি সন্তুষ্ট বলেও জানান তিনি। বলেন, রাজনীতিতে সৌহার্দ্যপূর্ণ অবস্থান সৃষ্টিতে বিএনপি কাজ করছে, এজন্য বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করা হচ্ছে। নির্বাচন পরিচালনার বিধি বিধান দ্রুত প্রণয়ন হবে বলেও প্রত্যাশা করেন সালাউদ্দিন। বলেন, পরবর্তী সরকারই বাস্তবায়ন করবে নির্বাচন ও সংবিধান সংক্রান্ত সকল সংস্কার। আমরা দক্ষিণ পন্থাও না, উত্তর পন্থাও না, আমরা বাংলাদেশের পন্থা, আমরা মধ্যপন্থা। এই সরকারের চরিত্র যেন নিরপেক্ষ চরিত্র হিসেবে মানুষ বুঝতে পারে, সেরকম পদক্ষেপ তিনি নেবেন এবং আমি আশা করি তিনি অতি শীঘ্রই সেই ব্যবস্থা নিতে পারেন। জনগণের আকাঙ্ক্ষা পূরণে রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজন করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত স্কুল স্টাফ মাসুমা স্বজনদের সাথে দুপুরে সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন। এ সময় নিহত স্বজনদের প্রতি সমবেদনা জানান রিজভী আহমেদ। বলেন, নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়ে জনগণের ভোটের আশা পূরণ করেছে অন্তর্বর্তী সরকার। নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সার্বিক সহযোগিতা করবে বিএনপি। জানান, জুলাই ঘোষণাপত্রে মানুষের আকাঙ্ক্ষা অনেকটাই বাস্তবায়িত হয়েছে। এ সময় এনসিপি নেতাদের কক্সবাজার সফর ইস্যুতে প্রশ্ন করা হলে বিএনপি নেতা বলেন, তাদের কক্সবাজার যাত্রা স্বাভাবিক। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যারা ছিল তাদের প্রতি মানুষের বিশ্বাসও রয়েছে, আর সেই সাথে কোনো বিষয়ে লুকোচুরি না করে জনগণের সামনে তা তুলে ধরার আহ্বান জানান বিএনপির এই নেতা। এবং তিনি প্রথম যে সংবাদটির কথা রুম্মন বলেছে, সেই সংবাদটি তিনি পান। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমি ধন্যবাদ জানাই যে জনগণের দাবি, মানুষের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে তিনি ধারণ করে তিনি রমজানের পূর্বেই নির্বাচন ঘোষণা করেছেন। আমি মনে করি তিনি শুধু রাজনৈতিক দল নয়, জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এই ঘোষণাটা দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় অধ্যায়ের যাত্রা শুরু হয়েছে, আর এই অধ্যায়ের মূল লক্ষ্য উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া। সচিবালয় উপদেষ্টা পরিষদের বৈঠকে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি ডিসেম্বরের মধ্যে যাবতীয় সংস্কার কাজ শেষ করার কথা বলেছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর দ্বিতীয়বারের মতো সচিবালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই প্রথম অফিস করলেন মন্ত্রিপরিষদ বিভাগের নতুন ভবনে। পরে উপদেষ্টা পরিষদের বৈঠকে যোগ দেন প্রধান উপদেষ্টা। সরকারের বছর পূর্তির পর এই সময়টাকে দ্বিতীয় অধ্যায় হিসেবে অবহিত করে তুলে ধরেন মূল লক্ষ্য ও চ্যালেঞ্জ। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। উনি বলেছেন যে আজকের থেকে দ্বিতীয় অধ্যায় শুরু, এবং উনি বলেছেন যে এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হলো নির্বাচন সুন্দরভাবে করা। অনেকগুলো কথাবার্তা হচ্ছে। একটা কথাবার্তা হচ্ছে যে কত বেশি সংখ্যক আমরা আনসার, পুলিশ এবং ইভেন মিলিটারি ট্রুপস আমরা কত বেশি নিয়োজিত করতে পারি, সেটা খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি ডিসেম্বরের মধ্যে সংস্কার কাজ শেষ করতে চায় অন্তর্বর্তী সরকার, এগিয়ে নিতে চায় বিচার কাজও। এ নিয়ে আলোচনা হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। 16টি সুপারিশ অলরেডি বাস্তবায়িত হয়েছে, 85টি বাস্তবায়ন হচ্ছে, আন্ডার ইমপ্লিমেন্টেশন আছে, আর আংশিক সুপারিশ 10টি বাস্তবায়ন, আংশিক এটা বাস্তবায়ন হচ্ছে, আর 10টি বাস্তবায়নযোগ্য কিনা সেটা নিয়ে এখনো পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার উদ্যোগ অব্যাহত আছে বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সারা বিশ্ব জানে উনি কি করেছেন, তো সেই অনুযায়ী আমরা মনে করি যে এইগুলো যত আরও এই বিষয়গুলো সবার সামনে আসবে, তত বেশি তার উপর প্রেশার তৈরি হবে যে তাকে যাতে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।
আমরা আশা করি একদিন না একদিন সে ফিরে আসবেন এবং এই ট্রায়ালের সম্মুখীন হবেন। মাইলস্টোনে যুদ্ধবিমান ট্র্যাজেডিতে নিহত শিক্ষিকা মেহরিন চৌধুরীর নামে বিশেষ পুরস্কার প্রবর্তন এবং গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনের সময় ঘোষণাকে জামায়াত ইতিবাচক হিসেবেই বিবেচনা করছে, তবে প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন দিলে সেটা জনগণের সাথে প্রতারণা করা হবে বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এমন মন্তব্য করে বলেন, নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং এই সনদের ভিত্তিতেই নির্বাচন দিতে হবে। শিক্ষক ও ছাত্রদের অবদান জুলাই ঘোষণায় উল্লেখ করা হয়নি এমন মন্তব্য করে গোলাম পরওয়ার বলেছেন, জুলাই ঘোষণার শতভাগ পূরণ হয়নি। অনুষ্ঠানে দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, যারা মানুষ হত্যা, গুম, খুন ও দেশের স্বাধীনতা প্রতিবেশীর হাতে তুলে দিয়েছে, নির্বাচনের আগে তাদের বিচার করতে হবে। তবে অনেকে বিচারের দিকে খেয়াল না করে যেমন তেমন নির্বাচন দিয়ে ক্ষমতায় আসতে চাইছে। দেশের মানুষ এক ফ্যাসিস্টকে বিদায় করেছে, নির্বাচনের মাধ্যমে আরেক ফ্যাসিস্টকে ক্ষমতায় বসাতে নয়। নির্বাচনের যে টাইমলাইন ঘোষণা করা হয়েছে সে ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নেই, আমরা এটাকে ইতিবাচকভাবে দেখি। সেই নির্বাচন নিরপেক্ষ হতে গেলে যে কারণে 1 বছর সময় পার করলাম, এত সংস্কার, এত রিফর্ম, এত কমিশন, বাবারে সেটা তো ইলেকশনের আগে এটা কার্যকরী করেই না একটা নিরপেক্ষ ইলেকশন হবে। এখন আপনি যদি বলেন না এইটা এখন এই ইলেকশন হবে না, ইলেকশন হবে 2 বছর পরে, যারা আসবে তারা এটা করবে, তার অর্থ কি হলো? যে লাউ সেই কদু। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে ইসিতে চলছে নবম কমিশন সভা। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা এবং আরপিও সংশোধন অধ্যাদেশ 2025 চূড়ান্ত করতে এই সভা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এ সংক্রান্ত সংশোধনের খসড়া অনুমোদন দেবে ইসি। এরই মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি পেয়েছে নির্বাচন কমিশন। 2026 সালের ফেব্রুয়ারি মাসে রমজান শুরুর আগে সব প্রস্তুতি সম্পন্ন করতে ইসিকে এই চিঠি দেওয়া হয়েছে। গত 5 আগস্ট গণ অভ্যুত্থান দিবসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আগামী ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথা বলেন। তারই ধারাবাহিকতায় বুধবার এই চিঠি পাঠায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে। আওয়ামী অপশাসনের বিরুদ্ধে জুলাই আন্দোলন কোনো একক দল বা ব্যক্তির নয়, এটি সবার। লন্ডনে এই মন্তব্য করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রয়্যাল রিজেন্সিতে মাহবুব আলী খানের 41তম শাহাদাত বার্ষিকীতে হওয়া আলোচনা সভা ও দোয়া মাহফিলে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। শহীদদের আত্মত্যাগে পাওয়া ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার আহ্বান জানান তিনি। মাহবুব আলী খান স্মৃতি সংসদ আয়োজিত অনুষ্ঠানে তারেক রহমান আরও বলেন, সবাইকে দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে, কাজ করতে হবে দেশের কল্যাণে। স্বৈরাচার মুক্তির আন্দোলনে সারা বিশ্বে থাকা প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার প্রশংসা করেন তিনি। তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারেক রহমান। অনুষ্ঠানে লন্ডন বিএনপির নেতৃবৃন্দ এবং ডাক্তার জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। আমার স্ত্রী ডক্টর জুবাইদাকে এখান থেকে অনুরোধ করা হয়েছে, নামাজের পর আপনাদের জন্য সবার জন্য তোবারকের ব্যবস্থা আছে। 5ই আগস্ট যে বিজয় আমরা অর্জন করেছি, এই বিজয়টি কোনো একক কোনো সংগঠন বা কোনো দলের দ্বারা সম্ভব ছিল না। সমাজের সর্বস্তরের মানুষ, প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসেছিলেন বলেই এই আন্দোলনটি সফল হয়েছে। বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবার জন্য আমরা সেই সুযোগটিকে কাজে লাগাই। আমরা আমাদের কাঙ্ক্ষিত শহীদদের কাঙ্ক্ষিত যে বাংলাদেশের জন্য তারা নিজের প্রাণকে উৎসর্গ করেছেন, সেই বাংলাদেশকে যাতে আমরা ধীরে ধীরে গড়ে তুলতে পারি। জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় 6 আন্দোলনকারী লাশ পোড়ানোর ঘটনায় হওয়া মানবতা বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের প্রসিকিউশনের শুনানি শেষ হয়েছে। আর আগামী 13 আগস্ট এই মামলায় আসামি পক্ষের শুনানি অনুষ্ঠিত হবে। একই দিন রামপুরায় 2টি হত্যা এবং কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি করে মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 পুলিশের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। জুলাই গণঅভ্যুত্থানের সকল নৃশংসতা ছাড়িয়ে যায় সাভারের আশুলিয়ার নির্মমতা। 5 আগস্ট আশুলিয়া থানার সামনে গুলি করে হত্যার পর পুড়িয়ে ফেলা হয় 6 জনের মরদেহ।
বৃহস্পতিবার এ মামলায় অভিযোগ গঠনের শুনানিতে সেই দিনের বিভীষিকাময় হত্যাকাণ্ডের বিস্তারিত ঘটনা ট্রাইব্যুনাল 2 এর সামনে তুলে ধরেন প্রসিকিউশন। জানান, আগুনে পোড়ানোর সময়ও জীবিত ছিল একজন। এ সময় 5 আগস্ট 6 জনকে হত্যা এবং 4 আগস্ট একজন সহ 7 জনকে হত্যার অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে। এ সময় আদালতে উপস্থিত ছিলেন গ্রেপ্তার 8 আসামি। আসামিদের পারস্পরিক যোগসাজশে অপরাধ সংগঠনের অভিযোগ সহ 3টি ধারায় অভিযুক্ত করা হয়। পরে রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আসামি পক্ষের শুনানির জন্য 13 আগস্ট দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। যার বিরুদ্ধে আমরা মূল অভিযোগটা এনেছি ডিআইজি সাহেব সৈয়দ নুরুল ইসলাম, উনি করেছেন কি, যারাই নিষ্ঠুরতা দেখিয়েছেন, যারাই বর্বরতা দেখিয়েছেন, যারাই আন্দোলনের কঠোরতা দেখিয়েছেন, তাদেরকে অর্থ পুরস্কার দিয়েছে আশুলিয়া থানায় এসে। এই বর্ণনাটা আমরা দিয়েছি। হত্যার পরে অথবা জীবিত অবস্থায় এই 6 জনকে যে পুড়িয়ে তাদের শরীর বিকৃত করে দেওয়া হয়েছে, এটাকে আমরা বলেছি যে এটা হলো আদার ইনহিউম্যান অ্যাক্ট, মানে অন্যান্য অমানবিক আচরণ করার অপরাধ। এটাও একটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। এদিকে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি ও 2 জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। ইনভেস্টিগেশন এজেন্সি ইনভেস্টিগেশন করে প্রসিকিউশনের কাছে ইনভেস্টিগেশন রিপোর্ট দেয়। অন দি বেসিস অফ দ্যাট ইনভেস্টিগেশন রিপোর্ট প্রসিকিউশন ফর্মাল চার্জ দাখিল করে। এখানে কে আসামি হবে কে আসামি হবে না এটা ইনভেস্টিগেশন এজেন্সি এবং প্রসিকিউশন নির্ধারণ করবে। এই ঘটনার তদন্ত শেষ করে চলতি বছরের 31 জুলাই প্রসিকিউশনে অভিযোগ জমা দিয়েছিল তদন্তকারী দল। মানুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। সব খবর দেখছেন, একটা বিরতিতে যাচ্ছি, একটু পরেই ফিরছি। আর একবার আমন্ত্রণ, সব খবর দেখছেন। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশ। দুপুরে তাকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয়। ডিএমপির গণমাধ্যম শাখা জানায়, দুর্নীতি দমন কমিশনের চাহিদাপত্রের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগে গত 18 জুন সাবেক 2 উপাচার্য ডক্টর কলিমুল্লাহ এবং AKM নূর উন নবী সহ 5 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার এজাহারে বলা হয়, আসামিরা পারস্পরিক যোগসাজশে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া 30 কোটি টাকার বেশি মূল্যের চুক্তি করেন। এর পাশাপাশি ঠিকাদারকে নো অবজেকশন সার্টিফিকেট অনুমোদন দিয়ে 4 কোটি টাকা আত্মসাৎ করেন। ডক্টর কলিমুল্লাহ 2017 থেকে 2021 সাল পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্যের কারণে তিনি আলোচিত হন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, তাকে আজ দুপুর আনুমানিক 12:30 সময় রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা রয়েছে, সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং তাকে নাজমুল হাসান কলিমুল্লাহ তাকে আজ দুপুর আনুমানিক 12:30 সময় রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা রয়েছে, সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হবে। বিদ্বেষমূলকভাবে বেআইনি রায় ঘোষণা এবং জাল রায় তৈরির অভিযোগে শাহবাগ থানার মামলার 7 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামানের আদালতে হাজির করা হয় তাকে। আজ তার পক্ষে আইনজীবী দাঁড়িয়েছিলেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে বলেন, সংবিধানের 13শ সংশোধনীতে মামলায় বেআইনি রায় ঘোষণা, রায় জালিয়াতিতে ABM খায়রুল হকের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এর ফলে মামলার তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন। গত 24 জুলাই ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ তার জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ডের এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তার 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। ডিএমপির মিডিয়া শাখা জানায়, ভাটারা থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সুমাইয়া জাফরিনকে গ্রেফতার করা হয়। সম্প্রতি বসুন্ধরা এলাকার কেবি কনভেনশন সেন্টারে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের প্রশিক্ষণের ঘটনায় এখন পর্যন্ত 28 জনকে গ্রেফতার করা হয়েছে। আর তাদের জিজ্ঞাসাবাদে নতুন নতুন তথ্য সামনে আসছে।
মেজর সাদিকুলের বিরুদ্ধে আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে এরই মধ্যে তদন্ত আদালত গঠন করেছে সেনাবাহিনী। এখানে কোনো রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্র বা নাশকতা এরকম কোনো কিছু ছিল কিনা এবং আমাদের কাছে যে গোয়েন্দা তথ্য রয়েছে সেইটার ভিত্তিতে আমরা কাজ করছি এবং ইতিমধ্যে যারা গ্রেফতার হয়ে গেছে তাদের কাছ থেকে প্রাপ্ত জবানবন্দি এবং সেখান থেকে প্রাপ্ত তথ্য এগুলো ধরে আমরা তদন্ত কার্যক্রমটা এগিয়ে নিচ্ছি। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় ১৯৫ কোটি টাকা পাচারের অভিযোগের মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা জি.কে. শামীমকে ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। দুপুরে জি.কে. শামীমের আপিল মঞ্জুর করে তাকে খালাস দেন বিচারপতি এ.এস.এম. আব্দুল মুবিন ও বিচারপতি মোহাম্মদ জাবিদ হোসেনের হাইকোর্ট বেঞ্চ। এর আগে ২০২৩ সালের ১৭ জুলাই জি.কে. শামীমকে ১০ বছরের সাজা দেন ঢাকার একটি আদালত। ২০২০ সালের ১০ নভেম্বর একই আদালত এই মামলায় জি.কে. শামীম এবং তার ৭ দেহরক্ষীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি অভিযুক্তদের বিরুদ্ধে ২০২০ সালের ৪ আগস্ট চার্জশিট জমা দেয়। ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর শামীমকে চাঁদাবাজি ও টেন্ডার কারসাজির অভিযোগে গ্রেফতার করে র্যাব। ৯০টিরও বেশি দেশের উপরে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আজ থেকে কার্যকর হলো। মার্কিন সময় মধ্যরাত থেকে চালু হয় রেসিপ্রোকাল ট্যারিফ। অবশ্য প্রয়োজনে শুল্ক হার পরিবর্তন করতে পারেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট। রাশিয়ার কাছ থেকে জ্বালানি ক্রয় বন্ধ না করলে ভারতের মতো চীনের উপরেও বর্ধিত ট্যারিফ আরোপ হতে পারে এমন হুঁশিয়ারিও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গত এপ্রিলে ডোনাল্ড ট্রাম্পের শুল্কের খড়গ পড়ে বিশ্বের প্রায় সব অঞ্চলে। এরপর মার্কিন ট্যারিফ কমানোর তোড়জোড় একের পর এক দেশের, দফায় দফায় বৈঠক, একাধিকবার মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্ত বদল। সবশেষ গত ৩১ জুলাই ৯০টিরও বেশি দেশের উপর নির্ধারিত হয় নতুন শুল্ক হার। সর্বনিম্ন ১০% থেকে সর্বোচ্চ ৪১% পর্যন্ত রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করেন ট্রাম্প, যা কার্যকর হয় ৭ আগস্ট মধ্যরাত ১২টা থেকে। ডেডলাইনের ঠিক কয়েক মিনিট আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট, মধ্যরাত বিলিয়ন বিলিয়ন ট্যারিফ প্রবেশ করছে যুক্তরাষ্ট্রে। অবশ্য এখানেই শেষ যে নয়, বুধবার ওভাল অফিসের সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন তা। জানিয়েছেন এই দফায় প্রাথমিক শুল্ক আরোপ হয়েছে, পরবর্তীতে আবার ভাববেন সেকেন্ডারি ট্যারিফ নিয়ে। ঠিক একদিন আগেই রাশিয়া থেকে তেল কেনার দায়ে ভারতের ওপর মোট 50% পাল্টা শুল্ক ঘোষণার পর জানালেন আরও দেশের ওপর আসতে পারে এমন ট্যারিফ, যে তালিকায় থাকতে পারে চীনও। কেবল ৮ ঘন্টা পার হলো, দেখা যাক পরে কি হয়। অনেক কিছুই দেখতে পাবেন। পরবর্তী ধাপে আরো অনেক নিষেধাজ্ঞার খবর পাবেন। চীনের উপরও হতে পারে। নির্ভর করছে কিভাবে এটা হবে আমি জানি না, এখনই বলতে পারছি না। ভারতের বিষয়ে যে পদক্ষেপ নিয়েছি আরো অনেক দেশের সাথেও তা হতে পারে এবং তাদেরই একটি হতে পারে চীন। ৭ আগস্টের মধ্যে যেসব পণ্য জাহাজে তোলা হয়েছে, আগামী ৫ অক্টোবরের মধ্যে তা যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে সেসব পণ্যে প্রযোজ্য হবে না নতুন শুল্ক হার। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। আবারও বিরতিতে যাচ্ছি, সব খবর নিয়ে এক্ষুনি ফিরছি। জুলাই সনদে জনগণের আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন হয়নি বলে মন্তব্য করেছেন ছাত্র শিবির সভাপতি জাহিদুল ইসলাম। দুপুরে নারায়ণগঞ্জে এসএসসিতে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন তিনি। শিবির সভাপতি বলেন, জুলাই ঘোষণাপত্রটি সমৃদ্ধ হওয়ার আশা করেছিলেন তারা, তবে কিছুটা আশাহত হয়েছেন। টিএসসিতে শিবিরের প্রদর্শনীতে মব সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেন জাহিদুল ইসলাম। আমাদের খুব আশা ছিল যে সরকার এই জুলাই ঘোষণাপত্রে খুব সমৃদ্ধ একটি ঘোষণাপত্র হবে, কিন্তু কিছুটা আশাহত হয়েছি। যারা মত প্রকাশের স্বাধীনতার কথা বলে বলে মুখে ফেনা তোলে, তারাই মব সন্ত্রাস সৃষ্টি করে কিন্তু ছবিগুলো নামিয়ে নিয়েছে। বেওয়ারিশ হিসেবে দাফন হলো জুলাই গণ অভ্যুত্থানে নিহত 6 জনের মরদেহ। পরিচয় শনাক্ত করা যায়নি বলে 1 বছর ধরে যেই মরদেহ ছিল ঢাকা মেডিকেলের মর্গে। দুপুরে 6 অজ্ঞাতের মরদেহ আঞ্জুমান মুফিদুলের কাছে হস্তান্তর করা হয়, পরে জুরাইন কবরস্থানে দাফন করা হয়। পুলিশ জানিয়েছে আদালতের নির্দেশেই এই প্রক্রিয়া সম্পন্ন হয়, আর এসব হতভাগ্যের প্রত্যেকের শরীরে আঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। রাজধানীর জুরাইন কবরস্থানে এসেছে 6 বেওয়ারিশ লাশ।
নাম পরিচয় জানা নেই, নেই আত্মীয় স্বজনের হদিস। কিন্তু একটি বিষয় তাদের সাথে যোগসূত্রতা তৈরি করে পুরো বাংলাদেশের, আর তা হলো এদের সবার মৃত্যু হয়েছে জুলাই অভ্যুত্থানের সময় ঢাকার রাজপথে। পুলিশের উপস্থিতিতে এই ৪২ পুরুষ ও ১ নারীকে দাফন করে আঞ্জুমানে মফিদুল। গণ অভ্যুত্থান চলাকালে ৭ থেকে ১৪ আগস্টের মধ্যে মরদেহগুলো এসেছিল ঢাকা মেডিকেলে। এরপর ঘড়ির কাঁটা ঘুরেছে, কেটে গেছে ১ বছর, কিন্তু আসেনি কোনো বৈধ দাবিদার। শেষ পর্যন্ত আদালতের নির্দেশে এসব হতভাগ্যের দাফনের উদ্যোগ নেয় ঢাকা মেডিকেল। বৃহস্পতিবার সকালে মরদেহগুলো আঞ্জুমানে মফিদুলের কাছে হস্তান্তর করা হয়। আর ডেড বডিগুলি আমাদের মর্চারিতে ছিল, আসলে আমরা হ্যান্ডওভার করে দিয়েছিলাম অটোপসির পরপরই আমাদের পুলিশ বাহিনীর কাছে, ওনারাই এটা ডিসপোজাল করার জন্য। যেহেতু আনআইডেন্টিফাইড ছিল, তো বডিগুলি আমাদের মর্গে ওনারা রেখেছিলেন। তো যাই হোক, আজকে আমরা সেই ডেড বডিগুলি আবার পুলিশের মাধ্যমে আঞ্জুমান মফিদুলকে হস্তান্তরের ব্যবস্থা ওনারা করেছেন। বেওয়ারিশ হিসেবে দাফন হলেও মরদেহগুলোর ডিএনএ সংরক্ষণ করা হয়েছে, তাই ভবিষ্যতে তাদের পরিচয় শনাক্ত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বলছে পুলিশ। এই লাশগুলো প্রত্যেকটাই আমরা নাম্বার দিয়ে সিরিয়াল দেওয়া আছে, এগুলো যেখানে কবরস্থ করা হবে সেখানে এগুলোর সিরিয়াল থাকবে, প্ল্যাকার্ড থাকবে, যাতে ভবিষ্যতে যদি কেউ এই ডিএনএ স্যাম্পল কালেক্ট করা আছে, যদি কোনো আইডেন্টিফাই হয়ে যায়, তখন আমরা সেই লাশগুলো সেভাবে সিদ্ধান্ত নিতে পারবো। রাজধানীর পল্টন ও যাত্রাবাড়ি থেকে উদ্ধার হয়েছিল এসব মরদেহ। এদের মধ্যে ৫ জনের মৃত্যুর কারণ আঘাতজনিত এবং ১ জন মারা যান শটগানের আঘাতে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৫ ভোটার তালিকা ত্রুটিপূর্ণ এই অভিযোগ করেছে ডাক্তার আজিজ ডাক্তার শাকুর প্যানেল। সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন প্যানেলটি নির্বাচন পরিচালনা পরিষদের আহ্বায়ক অধ্যাপক বজলুল গনি ভূঁইয়া। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সদ্য বিলুপ্ত ড্যাব কর্তৃক সদস্য তালিকায় ১৫০০ আজীবন সদস্যকে বাদ দেওয়া হয়েছে। কাউন্সিলের অনুমোদন ছাড়াই শাখা গঠনের পাশাপাশি ভোটার তালিকায় এখনও মৃত সদস্যের নাম রয়েছে বলে জানান তিনি। বলেন, নির্ভুল ভোটার তালিকার দাবি জানানো হলেও কমিটি চূড়ান্ত তালিকায় সেগুলো সংশোধন করেনি। একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের দাবি জানাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, উক্ত কমিটি বিষয়গুলো যথাযথ গুরুত্ব সহকারে বিবেচনায় না নেয় এখনও নির্বাচনের জন্য প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় প্রায় ২০ জন মৃত ব্যক্তির নাম, অনেক সদস্যের অসম্পূর্ণ তথ্য দৃশ্যমান, যা সুষ্ঠু নির্বাচনের অন্তরায় বলে আমরা মনে করি। ফিফা র্যাঙ্কিংয়ে রেকর্ড ২৪ ধাপে গিয়ে ১০৪ নম্বরে বাংলাদেশ নারী ফুটবল দল। জুনের সবশেষ হালদাঙ্গাতে বাংলাদেশ ছিল র্যাঙ্কিংয়ের ১২৮তম স্থানে। এরপরে ২৯ জুন ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে আর ২ জুলাই ৭৩ ধাপে এগিয়ে থাকা মিয়ানমারকে হারায় মেয়েরা। প্রথমবারের মতো ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূল পর্বেও নাম লেখায় পিটার বাটলারের দল। এগিয়ে থাকা এই দুই দলের সাথে জেতায় র্যাঙ্কিংয়ে এমন উন্নতি হয়েছে বাংলাদেশের। এবার হালনাগাদে সবচেয়ে বেশি এগিয়েছে বাংলাদেশ, আর কোনো দেশ এত বেশি ধাপ এগোতে পারেনি। এক ধাপে গিয়ে র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছে এবারের নারী ইউরো রানার্স আপ স্পেন, আর আগের র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র ২ নম্বরে নেমে গেছে। দুর্নীতি দমন কমিশনের রিপোর্টে হঠাৎ করেই আবার আলোচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দুদকের সেই রিপোর্ট শনিবারের বোর্ড সভার অন্যতম প্রধান এজেন্টরা। আপাতত দুদকের রিপোর্ট খতিয়ে দেখতে সেটি লিগ্যাল টিমের কাছে পাঠিয়েছে বিসিবি। যমুনা টেলিভিশনকে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। আর এছাড়াও শনিবারের বোর্ড সভার অন্যতম এজেন্ডা বিপিএল ও নেদারল্যান্ডস সিরিজ। বৃহস্পতিবার থেমে থেমে বৃষ্টি ঝরেছে মিরপুরের হোম অফ ক্রিকেটে। আকাশে মেঘের ঘন কথা, আবহাওয়ার মতোই দুদকের তদন্ত রিপোর্ট গণমাধ্যমে আসার পর একটা গুমট পরিস্থিতি বিরাজ করছে বিসিবিতে। যেন মন খুলে কথা বলতে চাইছে না এই স্পর্শকাতর বিষয়টিতে। সেটাই হয়তো স্বাভাবিক। তবে দুদকের রিপোর্ট নিয়ে শনিবার আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিতে পারে বোর্ড, কারণ ৯ আগস্টের বোর্ড সভার অন্যতম প্রধান এজেন্ডা দুদকের আলোচিত এই রিপোর্ট। সো এখন ৯ তারিখে আমাদের বোর্ড মিটিং আছে, আমার মনে হয় এটা নিয়ে আলাপ হবে।
প্রশ্ন হচ্ছে দুদকের রিপোর্ট প্রকাশের পর বিসিবি এখন কি সিদ্ধান্ত নেবে। আপাতত বিসিবি আইনজীবী প্যানেলের পরামর্শের অপেক্ষায় কর্মকর্তারা। ফারুক আহমেদকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বোর্ডের মাথা ব্যথার কারণ তৃতীয় বিভাগ বাছাই নিয়ে দুদকের প্রতিবেদন, যেখানে সরাসরি 18টি ক্লাবের বিপক্ষে মালিক পক্ষের যোগসাজশের সত্যতা মিলেছে। গুরুতর এই অভিযোগে নাম এসেছে অনেক কর্তারও। এমন টালমাটাল সময়ে বিসিবি সভাপতি অস্ট্রেলিয়ায় অনলাইনে যুক্ত হয়ে সভা পরিচালনা করবেন আমিনুল ইসলাম বুলবুল। দুদক থেকে যে রিপোর্টটা এসছে, আমরা তো প্রথম কাজ হচ্ছে যে আমাদের যে লিগাল যারা দেখে তাদের কাছে পাঠানো হয়েছে, তাদের টু গো থ্রু দ্য লেটার। বাট ইন দ্য মিন টাইম ওইখানে যেসব অনেক কিছু আছে, যে সিএফও নাই, HR পলিসি নাই, এইগুলির কিন্তু অটোমেটিকলি এই চিঠি আসার আগের থেকেই এই কাজগুলি শুরু হয়ে গেছে। এছাড়াও শনিবারের বোর্ড সভার এজেন্ডায় আছে আরও দুটি গুরুত্বপূর্ণ ইস্যু: বিপিএল-এর কনসোর্টিয়াম ও দল বাছাই প্রক্রিয়া, আর নেদারল্যান্ডসের বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজ। এছাড়াও আলোচনা হবে NCL সহ ঘরোয়া ক্রিকেট নিয়েও। বিপিএলটা তো একটা খুব জরুরি ইস্যু আমাদের জিনিসটা, প্লাস নেদারল্যান্ডের সাথে যে খেলাটা হবে আমাদের, এটা তো এই খুব শর্ট টাইমে আমরা অ্যারেঞ্জ করতে পেরেছি। শনিবার বিকাল 3টায় বোর্ড সভায় বসবেন বিসিবির পরিচালনা পরিষদের সদস্যরা। তারপরে অনেক কাজ করেছে যেগুলোর কোনো হদিস নেই। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। সব খবরের সবশেষ বিরতিতে যাচ্ছি, একটু পরে ফিরছি। আবারও ফিরে এলাম সব খবর নিয়ে। পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর অসংক্রামক রোগ ম্যালেরিয়া প্রতিরোধ এবং গর্ভবতীদের ফুড ট্যাবু বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে এই 3টি বিষয়ে গবেষণা চালিয়েছেন 3 জন চিকিৎসক। সকালে বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের সেমিনার হলে গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। অসংক্রামক রোগে আক্রান্ত প্রবীণদের স্বাস্থ্যসেবা বিষয়ে গবেষণা করেন ডাক্তার রাজন তালুকদার। তিনি জানান, খরচ বেশি হওয়ায় অর্থ সংকটে থাকা প্রবীণরা আধুনিক চিকিৎসার বদলে সনাতন চিকিৎসার উপরেই নির্ভরশীল। ভাষাগত পার্থক্যের কারণে অনেকে সেবা কেন্দ্রে যেতে চান না। কমিউনিটি পর্যায়ে ম্যালেরিয়া প্রতিরোধ বিষয়ে গবেষণা করেন ডাক্তার অনির্বাণ চাকমা। তিনি ম্যালেরিয়ার লক্ষণ, আবদ্ধ পানি অপসারণ এবং নিজেদের সুরক্ষা ব্যবস্থা জোরদারে সচেতনতা বৃদ্ধির তাগিদ দেন। আর ডাক্তার লাবণ্য ত্রিপুরা তার গবেষণায় গর্ভবতী নারীদের ফুড ট্যাবু দূর করা এবং পুষ্টিকর খাবারের গুরুত্ব বোঝাতে উপযুক্ত স্বাস্থ্য শিক্ষা কর্মসূচির সুপারিশ করেন। খাগড়াছড়ির রামগড়ে নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে বিজিবি। সকালে দুর্গম অন্তপাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিতরণ কর্মসূচির আয়োজন করে বিজিবি রামগড় জোন। এ সময় জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম বলেছেন, সীমান্ত নিরাপদ রাখার পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নেও কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ। এরই অংশ হিসেবে শিশুদের দেওয়া হয়েছে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী। পরে 68 জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় উপকরণ ও উপহার। শুরু হতে যাচ্ছে ফোক রিয়ালিটি শো ম্যাজিক বাউলিয়ানা 2025। সকালে একটি 5 তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিযোগিতার 5ম আসরের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিইও মালিক মোহাম্মদ সাইদ, মিডিয়াকম লিমিটেডের সিইও অজয় কুমার কুন্টু এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অফ মার্কেটিং ডক্টর জাসমিন জামান। যুক্তরাষ্ট্রের জর্জিয়ার সামরিক ঘাঁটিতে হয়েছে ম্যাস শুটিংয়ের ঘটনা। বন্দুকধারীর গুলিতে আহত হয়েছে অন্তত 5 সেনা। বুধবার স্থানীয় সময় সকালে ফোর্ট স্টুয়ার্ট সেনা ঘাঁটিতে অতর্কিত হামলা চালায় এক ব্যক্তি। কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার পর হামলাকারীকে ধরে ফেলে সেনারা। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে 3 জনের শরীরে অস্ত্রোপচার করা হয়েছে। সন্দেহভাজনের ছবি ও পরিচয় প্রকাশ করেছে মার্কিন পুলিশ। হামলাকারী 28 বছর বয়সী কর্নেলিয়াস রাডফোর্ড। তিনি নিজেও একজন সেনা, সার্জেন্ট হিসেবে দায়িত্বরত নিয়মিত ব্রিগেডে। তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও জানা যায়নি। অস্ত্রের সহজলভ্যতার জেরে যুক্তরাষ্ট্রের প্রায় নিয়মিতই হচ্ছে এই ম্যাস শুটিংয়ের ঘটনা। এর আগেও সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত মার্কিন সেনা ঘাঁটিতে বন্দুকধারীর হামলা হয়েছে। যুদ্ধ বিধ্বস্ত গাজায় প্রাণের ঝুঁকি নিয়ে যারা বিভিন্ন সরকারি দায়িত্ব পালন করছে
তাদের বেতন বন্ধ করেনি হামাস। প্রায় 2 বছরে 30,000 কর্মীকে প্রায় $70 লাখ সরবরাহ করছে। বিভিন্ন কৌশলে কর্মীদের কাছে অর্থ পৌঁছানো হচ্ছে। সংবাদ মাধ্যম বিবিসির এক অনুসন্ধানে এই তথ্য উঠে এসেছে। ইসরায়েলি আগ্রাসনে আর্থিক কাঠামো পুরোপুরি ভেঙে গেলেও কিভাবে এই অর্থ সংগ্রহ করছে হামাস সে বিষয়ে অবশ্য সুস্পষ্ট কোনো তথ্য পায়নি বিবিসি। গাজা জুড়ে কান পাতলেই শোনা যায় বুলেট বোমার শব্দ, দৃষ্টিসীমায় শুধুই ধ্বংসস্তূপ, মৃত্যুর মিছিল আর মানুষের হাজারি। এর মধ্যেও নিরলস কাজ করে যাচ্ছেন স্বাস্থ্যকর্মী সহ অন্তত 30,000 সরকারি কর্মী। হামাস নিয়ন্ত্রিত গাজায় কর্মরত এই বিপুল সংখ্যক কর্মীর বেতন অবশ্য যুদ্ধের মধ্যেও বন্ধ হয়নি। যদিও সংঘাতকালীন বাস্তবতায় বেতনের মাত্র 20% অর্থ দেয়া হচ্ছে। মাসের পরিবর্তে 10 সপ্তাহ পরপর পাঠানো হয় অর্থ। উপত্যকার একাধিক সরকারি কর্মীর বরাতে এই তথ্য প্রকাশ করেছে সংবাদ মাধ্যম বিবিসি। যুদ্ধের কারণে গাজায় নেই কার্যকর কোনো ব্যাংকিং ব্যবস্থা। হাজার হাজার নেতাকর্মী হারানোর পাশাপাশি তেল আবিবের আগ্রাসনে ধ্বংস হয়ে গেছে হামাসের আর্থিক ও প্রশাসনিক কাঠামো। এরপরও কিভাবে সরকারি চাকরিজীবীদের কাছে অর্থ পৌঁছাচ্ছে হামাস? বিবিসির প্রতিবেদন বলছে বেশ কৌশলী পন্থায় বিতরণ করা হয় বেতনের অর্থ। কর্মী অথবা তাদের পরিবারের সদস্যদের ফোনে এনক্রিপ্টেড SMS পাঠানো হয়, যেখানে নির্দিষ্ট একটি স্থানে কোন এক বন্ধুর সাথে চা পানের জন্য যেতে বলা হয়। সেখানে যাওয়ার পর গোপনে পৌঁছানো হয় অর্থের খাম। যুদ্ধের মধ্যে এ পর্যন্ত $70 লাখ বেতন দেওয়া হয়েছে সরকারি কর্মীদের। এই কৌশলেও অবশ্য রয়েছে ঝুঁকি। বেশ কয়েকবার বেতন নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর হামলার ঘটনা হয়েছে। ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক জেনেও অর্থের প্রয়োজনে বেতন সংগ্রহে যান নিরুপায় ফিলিস্তিনিরা। বেতনের এই অর্থ কোথায় পায় হামাস সুস্পষ্ট তথ্য পায়নি বিবিসি। তবে ফিলিস্তিনি সংগঠনটির শীর্ষ এক নেতা জানিয়েছেন 7 অক্টোবরে হামলার প্রস্তুতি হিসেবে আগেই গাজার টানেলে $700 মিলিয়ন ও লাখ লাখ শেকেল অর্থ জমিয়ে রেখেছিল তারা। প্রতিবেদনে বলা হয়েছে পাশাপাশি কাতার ও মিশরের মুসলিম ব্রাদারহুড থেকেও হামাস পায় বিপুল সহায়তা। গাজার বিভিন্ন পণ্য থেকে বাড়তি করও আদায় করে তারা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এই ছিল আজকে সব খবরের সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।